বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। কথা বলবো আন্তর্জাতিক মহল থেকে তারেক জিয়া সরকারের প্রতি কী ধরনের দৃষ্টি এবং আজকের একইভাবে শুরু করব দুটি শোক সংবাদ দিয়ে। প্রথমত, মসলেউদ্দিন জনাব সাবেক সংসদ সদস্য, 5 বারের সংসদ সদস্য, আওয়ামী লীগের ময়মনসিংহের জনপ্রিয় নেতা, উনি আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আজকেও 4 শিশু তার মায়ের কোল থেকে চলে গিয়েছে। আপনারা কেউ কেউ জেনে থাকতে পারেন যে এই হামের টিকা, এটা নিয়ে কী ষড়যন্ত্র হয়েছিল এবং কী ধরনের উদাসীনতা, অবহেলা, এগুলোর কারণেই আজকে আমাদের এই অবশ দুধের শিশুদের মৃত্যুর মিছিল চলছে। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথম থেকেই বলেছি, আপনারা হয়তো অন্যান্যভাবেও জেনেছেন, যে ইউনিসেফ বারবার তাগাদা দিয়েছে যে হামের টিকার স্টক শেষ হয়ে গেছে, স্টক নেই, স্টক করার জন্যে। কিন্তু তারা, আগে নিয়ম ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ইউনিসেফ থেকে, জাতিসংঘ থেকে এই টিকা সংগ্রহ করতেন। সো সেখানে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, কোনো কিছুরই কোনো সুযোগ নেই। কিন্তু ইউনুস, এই ডেভিল, তার বান্ধবী স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে আর তার আরেক অ্যাসিস্ট্যান্ট, বিশেষ সহকারী, এই 3 জন মিলে কোনো এক এনজিওকে এই সাপ্লাইটা পেয়ে, মানে সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা দেওয়ার জন্যে ওই রেওয়াজটা, ওই নিয়মটা যে ইউনিসেফ থেকে সরাসরি কেনা, সেটা বাতিল করে দিয়ে উনি টেন্ডারে চলে গেছেন। আর টেন্ডার বাংলাদেশের নিয়মকানুনে অনেক সময় লাগে। তারপরে ইউনিসেফ বলেছে, ঠিক আছে, তোমরা টেন্ডার করো বা তোমরা অন্য সোর্স থেকে নাও, সেটা কোনো সমস্যা না, কিন্তু তোমরা আগে প্রাথমিক যেই প্রয়োজনটা, 15 মাসের যেই স্টকটা থাকতে হয়, বাফার স্টক থাকতে হয় বা প্রয়োজনটার সামনে, সেটা নিয়ে তারপর থেকে তোমরা, তাও তারা শুনেনি। সো এখন বিশ্বখ্যাত সায়েন্স ম্যাগাজিন, যেটা চিকিৎসার উপরে লেখালেখি করে এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি পত্রিকা, তারা সরাসরি ইউনূস সরকার, ইউনূসের বিশেষ সহকারী এবং স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করেছে এবং বলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এই ইচ্ছাকৃতভাবে এই শিশুদেরকে হত্যা করার জন্য। ঠিক এইভাবেই তারা লিখেছে। আজকে সেই জায়গায় এই তারেক জিয়া, তার মন্ত্রীরা বিসমিল্লাহ করেই এই টিকায়, যে কোনো টিকায় বিশ্বে সবচাইতে বেস্ট পারফর্ম করেছে শেখ হাসিনার সরকার গত 15 বছরে, তার সরকারের 15 বছরে। আর চোখ বন্ধ করে আরেকজনের উপরে, নিজেদের দোষ আরেকজনের উপরে চাপিয়ে দিয়েছে। আমি আবারও বলি, নতুন সরকার আসার পরে, তারেক জিয়া সরকার আসার পরে যদি তারা এই জিনিসটা প্রপারলি চেক করত, এখানে যদি অ্যাটেনশন দিত, তাহলে 7-10 দিনের মধ্যেই এই টিকা নিয়ে আসার সুযোগ ছিল। ইউনিসেফকে বললেই হতো, তারা সেদিকে কর্ণপাত করেনি। তারা আছে তাদের ধান্দায়।
ঘোরাফেরা, সিনেমা দেখা, নাটক দেখা, খেলা দেখা, রেসিং কার ঘোরা, এসব নিয়ে তারা ব্যস্ত। সো বিষয়টা হলো এখন স্পষ্ট হয়ে গেল সারা বিশ্বের কাছে যে সায়েন্স ম্যাগাজিন, এই পত্রিকা সরাসরি ইউনুসকে এটার জন্য দায়ী করেছে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে, প্রত্যাশা করেছে। এবং এই হত্যাকাণ্ডের যে আমি যে বলে আসতেছি হত্যা, তারা বলেছে ডেলিভারেটলি কিলিং অফ দিস ইনোসেন্ট পিপল, ইনোসেন্ট বেবিজ। তো এটাই আজকে প্রতিষ্ঠিত হলো। আরেকটি বিষয় আমি গতকালকে সম্ভবত না পরশুদিন আলোচনা করেছি, আইনজীবী সমিতির এই নির্বাচন, সেখান থেকে আওয়ামী লীগকে বেআইনিভাবে গায়ের জোরে, ক্ষমতার জোরে, ক্ষমতার অপব্যবহার করে সরকারি ক্ষমতায় তারা আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষেধাজ্ঞা জারি করেছে, সম্পূর্ণ বেআইনি। তারপরেও কারা, এটা যদি কোনো অর্ডিনারি কোনো সভা সমিতি হতো আলাদা কথা, যারা আইন নিয়ে আইনের পেশায় আছে, যারা সংবিধানের ত্রুটি বিচ্যুতি হলে যারা সবার আগে কথা বলে, ঐতিহ্য, এটা আইনজীবীদের সারা দুনিয়াতে ট্র্যাডিশন, তারাই কথা বলে, তারাই সোচ্চার হয় আইনের কোনো ব্যত্যয় ঘটলে ক্ষমতার প্রভাবে। সেখানে সেই আইনজীবীরা আজকে সিদ্ধান্ত নেয়। কারণ আমি বলেছি আপনাদেরকে, এই গত 3 মাসে বিভিন্ন জায়গায় সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার যেখানেই নির্বাচন হয়েছে সেখানেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। শুধু তাই না, আপনার যদি মনে থাকে 2024 আগস্টে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, অক্টোবরে এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা অ্যাসোসিয়েশন আছে, সেখানে ভোট হয়েছে, সেই ভোটে আওয়ামী লীগ প্যানেল সহ জিতেছে। ওই সময় ইউনূসের সেই গরম সময়, সারা দেশের জঙ্গিরা, লালবদররা, সন্ত্রাসীরা যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুঁজে বেড়াচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, ওই সময় নির্বাচনেও পূর্ণ প্যানেলে এই বাংলাদেশ ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে বিজয়ী হয়েছে। আর এখন যখন আওয়ামী লীগের লোকজন বিজয়ী হচ্ছে, তখন তারা কি করলো, এই জামাত বিএনপি এক হয়ে যে আওয়ামী লীগের আর প্যানেল দিতে পারবে না, তারপরে স্বতন্ত্র ছদ্মবেশে নির্বাচন করলো, জানে যে এই আওয়ামী লীগ মানে স্বতন্ত্র। ওমা, ভোটের পরে দেখা যায় সে জিতে গেছে, তারা জিতে গেছে, পরে দেখা গেল যে তারা তো আওয়ামী লীগ। তখন সিদ্ধান্ত নিল না, কোনো আর কেউ নির্বাচন করতে পারবে না, শুধু বিএনপি জামাতের ঐক্য হয়ে সেই প্যানেলে জিতবে, বা এরাই শুধু নির্বাচন করা অন্য। এটা ঘুরতে ঘুরতে বার কাউন্সিল গেল, সেখানে নির্বাচনই বন্ধ করে দিল। তারপরে সুপ্রিম কোর্ট ইলেকশন সম্ভবত 22-23 তারিখে, এই মাসেরই, সেখানে তো নিষিদ্ধ করলো। ঢাকা বারে নির্বাচন হলো, সেখানে প্রথমে 7-8% ভোট কাস্ট হয়েছে, তারপরে সেটা আবার ম্যানিপুলেট করে, আমার কথা দরকার নাই, এই যে এনসিপির একটা গ্রুপ ছিল, সেখানে এনসিপির একটা প্যানেল ছিল, এই নাহিদদের এই সমস্ত, তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে অতীতে যে কোনো রেকর্ড, যে কোনো মানে নির্বাচনের রেকর্ড, জালিয়াতির রেকর্ড তারা ব্রেক করেছে। তারা শুধু জালভোটই দেয় নাই, তারা শুধু এজেন্ট বের করে দেয় নাই, তারা ভোট শুরু হওয়ার আগেই অনেক ভোট রাতে ভোট করে ফেলেছে। আইনজীবী সমিতি নির্বাচনে রাতে ভোট করে তারপরে তারা এই জিতে, সেটা আলাদা কথা, মানে ভোট কাস্টিংয়ের সংখ্যা পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছে।
এখন এগুলো কি হয়েছে? এখন এটা তো আমাদের দেশে গায়ের জোরে জুলুম করে ক্ষমতা প্রয়োগ করে এই মিডিয়াকে চেপে ধরতে পারে, কিন্তু আন্তর্জাতিক মহলে তো এটা চলে গেছে। সেটার প্রতিক্রিয়া কি হয়েছে? সর্ব ইউরোপীয় একটি আইনজীবী সংগঠন, যাদের 10 লক্ষ উপরে সদস্য, ইউরোপের 46টা দেশ, সব দেশগুলো 46টা দেশ এই সংগঠনের, সেইটার সংগঠন, একটা ফেডারেল অ্যাসোসিয়েশন, ভেরি পাওয়ারফুল। তারা স্পষ্ট চিঠি লিখেছে তারেক জিয়ার কাছে যে এই ব্যত্যয় ঘটেছে, এগুলি কোনো নির্বাচন না, এগুলি কোনো গণতন্ত্র না, এখানে কোনো আইনের শাসন নেই, এটা হতে পারে না। এই নির্বাচন বাতিল চেয়েছে তারা। এবং এই যে সুপ্রিম কোর্টে, যেখানে আওয়ামী লীগের সময়, এই যে 2024 সালের মার্চ মাসে, কত তারিখে মনে নেই, মার্চ মাসে সর্বশেষ যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে নির্বাচন হলো, সেখানে বিএনপির কয়বার, 3বারের এমপি, তাকে সে ওখানে সভাপতি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগ কোনোদিনও কোনো সংগঠনে এইভাবে তারা, এমনকি জাতীয় নির্বাচনে তারা বাধাগ্রস্ত করে নাই, নিষিদ্ধ করে নাই, তাদেরকে উল্টা বলছে আসো নির্বাচন করো, আরও খাতির করেছে, তাদেরকে আপ্যায়ন করেছে নির্বাচন যোগ দেওয়ার জন্য। সেখানে মাহবুবউদ্দিন খোকন সাহেব, সিনিয়র আইনজীবী, সে বিজয়ী হয়েছে। এখন এখানে একটা ঘটনা আছে, আমি এই প্রসঙ্গটা শেষ করব এই ঘটনাটা বলে। মাহবুবউদ্দিন খোকন জেতার পরে তারেক জিয়া তাকে ফোন করেছিল যে পদত্যাগ করার জন্য, তাইলে আওয়ামী লীগ বলতে পারবে না যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, একপাক্ষিক হয় নাই এবং অবাধ হয়েছে, এবং যেই রায় এসেছে সেটাই সঠিক। আওয়ামী লীগের কোনো সমস্যা নাই, মাহবুবউদ্দিন খোকন সভাপতি হয়েছে, আরও 2-1 হলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু মাহবুবউদ্দিন খোকনকে পদত্যাগ করতে বলছে, খোকন সাহেব সেটা শোনে নাই। সেই কারণে যারা খোকনের পিছনে, এই খোকন সাহেবের পিছনে যারা রাজনীতি করেছে সুপ্রিম কোর্টে, এই যে মনে করেন এই যে কাজল, যে এখন রুহুল কুদ্দুস কাজল এই অ্যাটর্নি জেনারেল হয়েছে, এই যে কায়সার কামাল এখন ডেপুটি স্পিকার হয়েছে, এরা তো তার শিষ্য। তাদেরকে মন্ত্রী বানায়, তাদেরকে কি বানায়, অ্যাটর্নি জেনারেল বানায়, তাদেরকে ডেপুটি স্পিকার বানায়। মাহবুবউদ্দিন খোকনের কোনো পজিশন দেয় নাই, ওই এক কারণে। আর মাহবুবউদ্দিন খোকন সাহেবের ধারণা ছিল যে জুলাই মাসে এরকম একটা ঘটনা ঘটে যাবে, এটা তো তার চিন্তা ছিল না। বিএনপির ধারণা ছিল এই জিন্দিগিতে আর কোনোদিন তারা ক্ষমতার স্বাদ পাবে না, এটা সবাই তারা বলতো যে শেষ, আর কখনোই হবে না। তো এখন এরকম ষড়যন্ত্র করে ডিপ স্টেটের মাধ্যমে, ইউনুসের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে সব একযোগ হয়ে এরকম একটা দুর্দান্ত, বলবো আমি, মেটিকুলাসই শুধু না, দুর্দান্ত একটা ষড়যন্ত্র, যেটা যেহেতু সফল হয়েছে অবশ্যই সেটা দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। সেইটার হওয়ার কারণে ইতিহাস বদলে গেল, পরিস্থিতি বদলে গেল, যার জন্যে নির্বাচনে বিজয়ী হয়ে মাহবুবউদ্দিন খোকন ভিকটিম হলো যে সে এখন মন্ত্রী বা কোনো ভালো পজিশনে যেতে পারলো না, বিকজ সে তারেক জিয়ার কথা শুনে নেই। তো যাই হোক, তো এই তো আইন অঙ্গনের পরিস্থিতি ছিল, ফেয়ার একটা এনভায়রনমেন্ট ছিল। কিন্তু এখন কি হলো, এই তো এখন ওই যে চিঠি লিখলো অল ইউরোপিয়ান লয়ার্স যে অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, তারেক জিয়াকে চিঠি লিখলো যে এগুলো আমরা দেখলাম, এগুলি সব অ্যাগেনস্ট হিউম্যান রাইটস, অ্যাগেনস্ট ল, অ্যাগেনস্ট রুল অফ ল, সো তোমাকে এগুলি কারেকশন করতে হবে, এবং আওয়ামী লীগকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, তা না হলে এইসব নির্বাচন এবং তোমার শাসনকে ডিসপিউট করবে। এই হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে
অবস্থা। এই গেল এই দুইটা দিক। আরেকটা হলো ইন্টারেস্টিং ব্যাপার, ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে আপনারা কেউ জানতে পারেন, জেনে থাকতে পারেন যে এশিয়া প্যাসিফিকের 11টি দেশ একটা ইন্ডিয়ার নেতৃত্বে একটা যৌথ মহড়া করতেছে কয়েকদিনের মধ্যে। সেই মহড়ায় বাংলাদেশ থাকার কথা ছিল, অবভিয়াসলি বাংলাদেশ থাকার কথা ছিল, কিন্তু সেখান থেকে বাংলাদেশকে ডিসকার্ড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। কেন? গত 18 মাসে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ উত্থান ঘটেছে, এটা আন্তর্জাতিক মহলে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ এই 7-8 দিন আগে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সমস্ত বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করে, সমস্ত কেপিআই প্রতিষ্ঠানগুলো, সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেভাবে টার্গেট, এটা সরকারের অংশের কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না, সে তো রাজনৈতিক, সে অস্বীকার করলো দেশে কোনো জঙ্গিই নাই, সেটা তো খুব ভালো কাজ করেছে, এটা করে আরও বিপদে পড়েছে। সর্বশেষ এই ডেভেলপমেন্টের কারণে ভারত যেহেতু এই মহড়ার নেতৃত্ব দিচ্ছে, আমি বলবো ভারতই বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে বেসড অন টেরোরিজম রিজন। যে এদের এই সেনাবাহিনীর লোক, নৌবাহিনীর লোক, বিমান বাহিনীর লোক, পুলিশের লোক, এরা এদের মধ্যে জঙ্গি ঢুকে গেছে। সো এই জঙ্গিরা এই মহড়ায় যে আমাদের টেকনোলজি, আমাদের এই ফাঁক ফোকর ক্যাপাসিটি, এগুলির যেন তাদের মাথায় না থাকে, সেটাকে প্রিভেন্ট করার জন্যে, এটাকে মানে কি, বাংলাদেশ এখন জঙ্গিবাদের মধ্যে পড়ে গেল, ব্ল্যাকলিস্টেড হয়ে গেল। এই একটা প্রথম পদক্ষেপ আসলো যে বাংলাদেশ আন্তর্জাতিক কোনো সিকিউরিটি মুভে বাংলাদেশ আউট হয়ে গেল। এটা কিন্তু বিরাট একটা রেফারেন্স হিসাবে কাজ করবে ভবিষ্যতের অনেকগুলো ঘটনায়, অনেকগুলো কাজে, যেমন জাতিসংঘে সিরিয়াস একটা ইমপ্লিকেশন হবে এটার জন্যে। সো ভারত আর বিশ্বাস করলো না বাংলাদেশকে, বিকজ তার সামনে জলজ্জন্ত উদাহরণ আছে যে জঙ্গিবাদ, যেখানে জঙ্গিবাদের জন্য এই রাষ্ট্র যেখানে সরাসরি রেড অ্যালার্ট জারি করে, আর রাজনৈতিক ব্যক্তিরা, সরকার যারা চালায়, তারা যখন সেটাকে অস্বীকার করে, সো সত্য এবং মিথ্যার মাঝখানে আমরা ঢুকতে পারি না। আইদার ইট ইজ এ ব্ল্যাক অর ইট ইজ হোয়াইট। সো নাইদার ব্ল্যাক অর নর এই হোয়াইট, এর মধ্যে কেউ আসতে চাইবে না, কোনো কনফিউশনের মধ্যে কেউ যেতে চাইবে না। সো যায় নাই। এই হলো আমাদের এখন নতুন। একসময় তো আমি ওনাকে যুবরাজ বলতাম, যখন খালেদা জিয়া, আমি নামটা আবিষ্কার করেছিলাম যুবরাজ। তার চলাফেরা, কায়দা কানুন সব কিছু ছিল যুবরাজের মতো। যুবরাজ এখন মহারাজ হয়ে গেছে। সো মহারাজের এই রাজত্বে বাংলাদেশ এখন আস্তে 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 বহির্বিশ্ব থেকে আলাদা হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে এক ঘরে। আজকেই তারেক জিয়া সিলেটের বক্তৃতায় বলেছে, গতকালকে বলেছে যে আমাদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য কেউ কেউ কাজ করতেছে। এটা সে সুনির্দিষ্টভাবে কাকে মিন করেছে আমি জানি না, বাট এই কথাটা সে বলেছে, বা আমি জানলেও সেটা সামনে আনবো না, এটা সে বলেছে। এটা থাকুক, ওপেনই থাকুক, তাতে করে এটার রেডিয়াসটা অনেক বড় হওয়া। আমি যদি কারোর নাম বলি, কোনো গোষ্ঠী, কোনো দেশের নাম বলি, তাহলে সেটা ক্লোজ হয়ে গেল, এক জায়গায় কনসেন্ট্রেট করলো। সো লেট ইট বি ওপেন। সারা বিশ্ব থেকে আমাদেরকে বলতে তার নেতৃত্বে এখন বাংলাদেশ এখন তার নেতৃত্বে বাংলাদেশকে, তাকে আলাদা করে ফেলতেছে, আইসোলেট করে ফেলতেছে, এবং আইসোলেট হবেই। বাংলাদেশের এই এজেন্ট
ডিপ স্টেটের এজেন্ট খলিল, এই পররাষ্ট্রমন্ত্রী খলিল পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে ইন পার্সন। তুরস্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়েছে। সে তো এখন সারা বিশ্বে ঘুরতেছে, বাংলাদেশের জনগণের টাকা খরচ করে সারা বিশ্বে ঘুরতেছে, ভোট চায়। জাতিসংঘের প্রেসিডেন্ট মানে সভাপতির পদ এবার নির্বাচিত হবে যেই কয়টা দেশের মধ্যে থেকে। এর মধ্যে নমিনেশন ছিল বাংলাদেশ, সাইপ্রাস, প্যালেস্টাইন এরকম। সো এটা আরও 3 বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এই কাতারে নিয়ে আসছে, এই লিস্টে নিয়ে আসছে যে পরবর্তীতে এই সময়ে 26-এর নির্বাচনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তারপরে ভোট দিলে হবে, না দিলে নাই। কিন্তু আমি আগে আরেকবার বলেছিলাম, যতটুকু আমার মনে পড়ে, জাতিসংঘে বাংলাদেশের মতো দেশ গত 16 বছর পর্যন্ত, 16 বছর নয় 15 বছর, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরে বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল সোসাইটির মধ্যে ছিল, সবার কাছে আদরণীয় ছিল নতুন দেশ হিসেবে। 50 বছর তো বড় দেশ না, 55 বছর তো অনেক পুরনো দেশ না, নতুন দেশ হিসেবে, ইয়াং কান্ট্রি হিসাবে। বাংলাদেশের সাকসেস স্টোরির কারণে, বাংলাদেশের নেতা শেখ হাসিনার সাকসেসফুল ভেঞ্চারের কারণে সারা পৃথিবী তাকে সম্মান দিত, শ্রদ্ধা করত, ভালোবাসত, কাছে টেনে নিত। এটা হলো এক দিক। আর আরেকটা দিক হলো পলিটিক্যাল দিক হলো ভারত। ভারত হলো সাউথ ব্লকের, মানে দক্ষিণের, পৃথিবী তো ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। সাউথ হলো এশিয়া, আফ্রিকা, এই ধরনের তৃতীয় বিশ্বের দেশ। এই দেশগুলোর কে সাউথ ব্লক বলে। সো দক্ষিণ বিশ্বে সেইটার নেতৃত্বে হলো ভারত। ভারত সেইভাবেই মেনটেন করে। সো সেইখানে অনেক দেশের সাথে ভারতের অত্যন্ত আন্তরিক সম্পর্ক। সেই ডিপ্লোমেসিতে ভারত নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে পাশে রেখেছে। কিন্তু এখন জাতিসংঘের সভাপতি দাঁড়াইলেই যে হবে এমন তো না, সাইপ্রাস এখানে আছে। সো ভেরি স্ট্রং ক্যান্ডিডেট। এখন যেভাবে জঙ্গিবাদ আমাদেরকে আচ্ছন্ন করেছে, আর আমরা যেভাবে অস্বীকার করতেছি, তার মানে আমরা জঙ্গিবাদ লালন করি। সবার কাছে ট্রান্সপারেন্ট, টেরোরিজম ইজ হিয়ার বাট উই আর ডিনাইং ইট, তার মানে আমরা এটাকে লালন করতেছি। আমি এই মালয়েশিয়ার কথাই ধরেন না, ডেভিল থাকতে মালয়েশিয়ার থেকে জঙ্গির এই ধরে পাঠিয়ে দিল। আর আমাদের সরকার, এই অবৈধ সরকার তখন বলল এরা জঙ্গি না। মালয়েশিয়া মাইন্ড করলো যে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করলাম, তারা জঙ্গিদেরকে ফান্ডিং করে, ফান্ড রেইজ করে বিভিন্ন সারা পৃথিবী থেকে, তারপর তারা ফান্ডিং করে, ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমরা তাদেরকে পাঠিয়ে দিলাম। তারা আমাদেরকে মিথ্যুক বলা নিল, মানে আমাদের ফাইন্ডিংসটাকে তারা অস্বীকার করলো, পাত্তা দিল না। তারপর থেকে বাংলাদেশের একটা সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ 1 বছরের মধ্যে 2 লক্ষ যাবে, দীর্ঘ 10 বছরে বা 6-7 বছরে 12 লক্ষর মতো এরকম একটা ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে তারা নিবে। কিন্তু তারপর থেকে, ওই ঘটনার পর থেকে তারা এটাকে, এই ফাইল সরাইয়ে দিল। আর হলো না, এখনো হবে না, কারণ এখন তো আরো জটিল অবস্থা। এরাও তো বলে জঙ্গি নাই, এরা জঙ্গি না। এই দাড়ি টুপিওয়ালা কিছু মুসল্লিদেরকে শেখ হাসিনা রাজনৈতিক স্বার্থে এদেরকে দোষারোপ খালেদা জিয়াও বলছে, বিএনপির নেতারাও এখন বলে, আর তারেক জিয়াও বলে, সবাই বলে একই কথা। তো তাকে কে জঙ্গিকে নিতে ইম্পোর্ট করবে? কেউ না। সো এইভাবে আমরা মার্কড হয়ে গেলাম, রেড মার্কড হয়ে গেলাম। তো জাতিসংঘের সভাপতি ভারত যদি চায় তাইলেই কেবল এটা একটা চান্স আছে। কিন্তু এই ঘটনার পরে আমার মনে হয় না যে ভারত সেই সুযোগ দিবে বা সেইভাবে সাপোর্ট দিবে। তার নিজের বডি দেয় কিনা সন্দেহ আছে। কারণ যেই সরকার এখনো পাকিস্তানকে ধন্যবাদ জানায়, কি জন্য ধন্যবাদ জানায়, মানে গায়ে পড়ে যে আর পৃথিবীর কোনো দেশ তাকে ধন্যবাদ জানায় নাই পাকিস্তানকে, যে আমেরিকার সাথে ইরানের সাথে বৈঠক বসাইতেছে, এই উদ্যোগ নেওয়ার জন্য অ্যাডভান্স যায় তারা ধন্যবাদ জানায়। তো কখনো কখনো
মানে অনেক ইজি জিনিস ডিফিকাল্ট হয়ে যায়, কোনো ভালো করতে গেলেও অনেক সময় খারাপ হয়ে যায়। এইটাও তার একটা, যে তুমি পাকিস্তানের সাথে প্রীতি দেখাইতে গেছো, আসলে তো প্রীতি আছে, এই প্রীতি মাঝে মাঝে আনকন্ট্রোল হয়ে যায়, তো সেটা বেরিয়ে যায়, যার যেমন এইটা করলো, তো এগুলি তো ভারত দেখতেছে। সো আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে এই যে তারেক জিয়া যে বলল শেষ করব এই কথাটা বলে, সে তার কাছে তো রিপোর্ট আছে, তার নিজের অবস্থানটা সে জানে, সে কোন জায়গায় দাঁড়ানো, সে তার মনের কি আর তার মুখে কি। তো চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না, তো সে নিজেই জানে যে আমি তো আসলে সিভিলাইজ কান্ট্রির পক্ষে না, আমি তো পাকিস্তান নিয়ে আসি, আর আমেরিকার তো আমি যা দেওয়ার দিয়েই ফেলছে, সেগুলি নিয়ে আর নতুন করে এখন বলবো না। সো এখন সেই জন্য তার মানে উদ্বেগ সৃষ্টি হয়েছে, মনে শঙ্কা সৃষ্টি হয়েছে, হি ইজ গোয়িং টু বি আইসোলেটেড ফ্রম দি হোল ওয়ার্ল্ড, এবং সেটা সে বলে ফেলেছে। তো সে আইসোলেটেড হলো বা তার রাজনৈতিক ক্ষতি হলো, তার চেয়ে বড় কথা হলো একসময় বাংলাদেশ ছিল যেখানে বিশ্বের মধ্যমণি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছিল সবার কাছে প্রশংসিত, আদরণীয়, বিলাভড, সেই বাংলাদেশ এখন হয়ে গেল জঙ্গিবাদের এবং অচ্ছুত। তার এক কথা আছে, আমরা এখন পারিয়া স্টেটে পরিণত হয়েছি। এর জন্য ইনুস, তারেক, জামাত উভয়ই সমানভাবে দায়ী, এবং বর্তমানে যেহেতু এটার কোনো সংশোধন হয়নি, একই পথে চলতেছে আরও জোরালোভাবে, তাতে করে ভবিষ্যতে আরও অনেক বড় ধরনের ক্ষতি আমরা হয়তো দেখতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ।